প্রত্যেক দিন সকালবেলায় আমরা তো মর্নিং ওয়াকে যাই, সেটা তো জানোই তোমরা। আজকেও ঘুম থেকে উঠেছি, পূজা আমাকে ডাক দিয়েছে। আর প্রত্যেক দিন ওই আমাকে ফোন করে উঠিয়ে দেয়, না হলে নিজের থেকে না উঠতে আর মন চায় না। ভোরবেলায় মনে হয় কি আর একটু ঘুমাই। তো যখন ফোন করে বলে এই ওঠ, রেডি হওয়ার সাথে তুরন্ত এখন বেরোতে হবে, তো আমি উঠে পড়ি, আর কোনো আলিস্যি করি না। আজকেও উঠেছি, উঠে যেই ফ্রেশ হয়ে মানে বেরোবো সেই সময় বৃষ্টি চালু হয়ে গিয়েছে। আর বৃষ্টির কারণে যাওয়া হলো না। যাই হোক, বৃষ্টিটা প্রায় 30 মিনিট মতন হলো, তারপর ফিরে বন্ধ হয়ে গিয়েছে। তারপরে তো আর যাওয়ার সময় থেকে যায় না, কারণ আমরা যদি ওই সময় যাই তাহলে সংসারের কাজ বা সমস্ত কিছু কিন্তু পিছিয়ে যাবে। আর পূজার তো একদম সকালবেলায় টিফিন তৈরি করতে হয় আদ্রিজার জন্যে। আর ও নিজে রেডি হয়ে বেরিয়ে পড়ে ছেলেকে নিয়ে স্কুলে, কারণ আমাদের পুরু বাবুকেও স্কুলে ভর্তি করা হয়েছে। তো ওর সকাল সকাল অনেকটা চাপ থাকে। আর এখন তো ও ব্লগ ভিডিওটাও দিচ্ছে, ওর একটা নতুন চ্যানেল খুলেছে। তোমরা যারা ওর ভিডিও দেখতে চাও তো আমার কমেন্ট বক্সে দেখবে যে ও কমেন্ট করে। তো হয়তো ওর নামে সার্চ করলে পাবে না, কারণ আমিও অনেক খুঁজে খুঁজে তারপরে ওকে বের করেছিলাম। তো তোমরা কিন্তু একবার হলেও ওর ভিডিওটা দেখো, দেখতে কিন্তু ভালো লাগবে। ও খুব চেষ্টা করছে। ভোরবেলায় বৃষ্টি হওয়ার কারণে মর্নিং ওয়াক তো যেতে পারলাম, তো ভাবলাম যে সংসারের চলো সমস্ত কাজ বাজ শুরু করে দিই। আর ভোরবেলা থেকে কাজ শুরু করলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিটও হয়ে যায়। আর একটা সংসারে তো কম কাজ থাকে না, অনেক কাজ থাকে। আর আমার এই ঘরটা যেহেতু মাটির ঘর, তো এই ঘরটাকে সমস্ত কিছু পরিপাটিভাবে রাখতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়, আর অনেকটা সময়ও লাগে। এখন এই যে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রান্নাঘরটাকে মুছে নিচ্ছি। আর রান্নাঘরের ফাঁকা জায়গায় যে বস্তাটা আমাকে সরাতে দেখলে, ওটা হচ্ছে সর্ষের বস্তা। ওটা কবে থেকে ভাবছি যে ধুবো, কিন্তু বর্ষার জন্যে আমি কিন্তু ধুতে পারছি না। আর আমি অনেক আগেই কিন্তু অনেকটা সর্ষে ধুয়ে শুকিয়ে ফেলতাম, কিন্তু তাঁবু ছিল না বলে আমি সেটাকে ধুতে পারিনি। আসলে বেশ কয়েক মাস আগে আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে বড় একটা তাঁবু এনে দাও, যেহেতু আমার কাছে তাঁবু নেই। আর কোথায় নাড়বো, ধুয়ে তো নাড়তেও হবে। তো বলছে যে পাওয়া যায় না, তুমি যেমন তাঁবু বলছো তেমন কিন্তু পাওয়া যায় না, যেগুলো বস্তার তাঁবু হয় সেইগুলোর কথা বলছিলাম। তারপর কি করব, ওকে তো বলে বলে আর পারলাম না। দেওর বাড়ি এসছে, দেওরকে বলেছি, তো এর আগে একবার কিন্তু আমার দেওর এনে দিয়েছিল, পরে কিন্তু ওই ফিরে এনে দিয়েছে। তো ও যেটা এনে দিয়েছিল সেটা একটু ছোট ছিল, পরে ফিরে আমার হাজব্যান্ডকে বলে সেইটা কিন্তু ফিরে চেঞ্জ করিয়ে বড়টা এনে দিয়েছে। তো বললাম দেখো, তুমি তো কিছুই খুঁজে পাও না। তো আমার দেওরের কথা বললাম যে ও এনে দিয়েছে বলে তুমি এখন পারলে এনে দিতে, না হলে কিন্তু পারতে না। আর এই তাঁবুটা আগে এনে দিলে আমি কিন্তু সুন্দরভাবে 3-4 বার ভাঙানো যে সর্ষে আছে সেটা আমি ধুয়ে নেড়ে দিতাম। আর এখন সুন্দর ভাঙিয়ে ভাঙিয়ে সেই তেল দিয়েই রান্না করতাম। এখন আমাকে কিনে কিনে তেল আনতে হচ্ছে, আর সেই তেল দিয়েই রান্না করতে হচ্ছে। যাই হোক, এ দোষ তো আর আমার না তাঁবু এনে দিলে আমি আর কি করব বলো। যাই হোক, এখন এই যে ঋষিকার রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই বেডশিটটা একটু ছোট ছোট টাইপের আছে, আর জাজিম বলে হয়তো এটাকে, একটু টাইপের থাকে, মানে কি বলতো, মানে স্লিপ কেটে যায়, বেড কভারগুলো ঠিকঠাক মতন থাকে না। তো ওইটা চারি সাইডে গিট বেঁধে বেঁধে তারপর সেট করতে হয়। আমার এই ঘরের বেড কভারটা যেভাবে পেতে দেবো সেইভাবেই থাকে, সুন্দরভাবে থাকে। আমার কিন্তু এটাই ভালো লাগে। ওই ঘরে যেটা আছে ওটা কিন্তু আমার একদমই পছন্দ হয় না। তো করার কি যাবে, আমি তো হাজব্যান্ডকে বলেছি যে ওখানেও এরকম একটা কিছু নেই, আর ওটা বাদ দিয়ে দাও, যেহেতু ওটা একটু গদি টাইপের আছে, মাজার সমস্যাও হয়ে যায়। তো দেখা যাক কবে ওটা চেঞ্জ করতে পারি। আমার কিন্তু ওটা একদমই ভালো লাগে না, মনে হয় কি বেড কভারটাই সেট হচ্ছে না, যতই আমি গিট বেঁধে দিই না কেন। তারপর হচ্ছে যে এই বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আমার এই মাটির ঘরটা গুছাতে বন্ধুরা এত কষ্ট হয় কি আর বলবো, আর এতটা সময় লাগে। তো গুছিয়ে গাছিয়ে রাখি বলে দেখতে ভালো লাগে। তোমরাও কিন্তু কমেন্ট করে বলো যে দিদিভাই তোমার ঘরটা খুব সুন্দরভাবে তুমি গুছিয়ে রাখো। আসলে এই ঘরের জন্যে না অনেক কিছু আর্টিফিশিয়াল কিছু কেনার ইচ্ছা আছে, যে কিনে কিনে আমি সুন্দর করে আরও সুন্দর করে সাজাবো, গুছাবো।
কিন্তু এক এক সময় ভাবি যে আমি ফালতু খরচা করব আর্টিফিশিয়াল জিনিসের জন্য, দেখি গুছিয়ে বড় কিছু করতে পারি নাকি। আসলে আমার ইচ্ছা আছে যে ঘরের নিচটা আমি একটু মানে মেজো করে নেব। লেপা পোছা করতে অনেক সময় লেগে যায়, তারপর যে ফাঁকাগুলো আছে ওখান থেকে তো সাপ আপ আসে। এই যে বৃষ্টির সময় আমরা প্রচণ্ড ভয়ে থাকি, খুব সাপ আসে। আর আমাদের এখানে প্রচণ্ড বিষাক্ত বিষাক্ত সাপ, যেটা হচ্ছে কালাজ সাপ, তারপর আর একটা আছে যে কি কি যেন বলে, ভুলে যাচ্ছে এই সময়, আমার মাথায় আসছে না, মানে মুখে আসছে না সেই নামটা। তো এই ধরনের সাপ আমাদের আশেপাশে খুবই আছে, খুবই ভয় করে। মনে হয় কি এই ফাঁকাগুলো আটকানো থাকলে আমার হয়তো অত ভয় লাগতো না। যাই হোক, পরিস্থিতি যেমন তেমন কাজ করতে হবে। আর আমরা তো হচ্ছি নিম্ন মধ্যবিত্ত ঘরের বউ। নিম্ন মধ্যবিত্ত ঘরের বউ হয়ে সব সময় সব সুখ ভুলে দিনরাত অক্লান্ত পরিশ্রম করি, যাতে ঘরের একটু আয় উন্নতি হয়, একটু বড় কিছু করতে পারি। এই কথাটাই সব সময় ভাবি। এই কারণে না অনেক সময় অনেক কিছু স্কিপ করে যাই, অনেক কিছু দেখে পছন্দ হয় সেটাকে কিন্তু আর কিনি না। ভাবি যে টাকা জমিয়ে জমিয়ে যদি কিছু আমি বেশি বড় ভালো করতে পারি। যখন এই যে দেখছো আমি যে ফোনে এখন ভিডিও করছি, এটা কিন্তু আমার কোনো সময় কোনো দিক থেকে কিন্তু সম্ভব ছিল না যে আমি এই ফোনটা কিনে নেব। কিন্তু অল্প অল্প করে গুছিয়ে গুছিয়ে টাকাগুলোকে এক জায়গা করে আমি কিন্তু এই ফোনটা কিনেছি। এটা কিন্তু আমার জন্য একটা স্বপ্ন ছিল। আমরা নিম্ন মধ্যবিত্ত ঘরের যারা বউ আছি তারা কিন্তু হাজারো সুখকে তিলাঞ্জলি দিয়ে তারপর গিয়ে তিলে তিলে করে তার বানানোর চেষ্টা করি। জানি না ঠিক বললাম না ভুল বললাম। যাই হোক, আমার বাংলাটা একটু কাঁচা আছে, কিন্তু আমি সব সময় চেষ্টা করি তোমাদের সাথে সুন্দরভাবে কথা বলার। আমি অনেক করে অনেকজনের কিন্তু ভিডিও দেখি, সেখান থেকে আমি কিন্তু ঠিকঠাকভাবে কথা বলার চেষ্টা করি যে আমার ভিডিওতে যেন আমি সুন্দরভাবে কথা বলতে পারি। জানি না কেমন হয়, তোমরা কিন্তু জানিও যে আমার কথার বলার ধরনটা, ভাষাগুলো কি ঠিক আছে নাকি, তোমরা কিন্তু একটু জানিও। তো এই যে বারান্দা মুছে তোমাদেরকে দেখাচ্ছি, আর এই টবগুলোতে না পিঁপড়ে ধরে গিয়েছে। বৃষ্টি পড়া শুরু। সব থেকে বড় কাজ ছিল আমার ট্যাঙ্কিতে জল ভরবো বলে ভাবছিলাম। দেখো এই ট্যাঙ্কিটাতে জল ভরতে অনেকটা মানে বালতিতে ভরে ভরে এনে ভরতে হয়, তো সময়টা অনেক লাগে। আর এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি এখন যদি জল ভরতে যাই, এক তো আছাড় খেয়ে পড়ারও চান্স আছে, তারপর বৃষ্টির মধ্যে অতিরিক্ত ভিজলে শরীরটা খারাপ হয়ে যাবে। তো এখন এই বৃষ্টি দেখে এই জিনিসটা এখন আর করব না। তো কি হয়, ট্যাঙ্কিটা তো দেখছোই ভালোই বড়, মানে বালতিতে জল ভরে ভরে এটাকে পুরো পুরো ভরা, একটু সময়েরও দরকার আছে, আর কষ্ট তো হয় বুঝতেই পারছো। তো কি করি, যখন দেখি যে অল্প একটু শেষ হয়েছে তখনই কিন্তু এই ড্রামে আমি জলটা ভরি। আর 2-3 দিন ভাবছি আজকাল করতে করতে এখন মনে হয় জলটা পুরো শেষ মুহূর্তে। তো জলটা না থাকলে সমস্যা হয়ে যায়। আসলে একটাই আমাদের কল, তো পূজা আমি সবাই একসাথে যদি ওই কলে যাই, আর দুজন ওই কলে কাজ করার অবস্থাও নেই, যে কোনো একজন করতে হয়, আর একজনকে লাইনে দাঁড়াতে হয়, মানে অপেক্ষা করতে হয়। তো স্নান করার আগেই আমি এই কাজটা করি, না হলে জল ভরতে ভরতে তো নিজেও ভিজে যাই। তো আজকে মনে হচ্ছে হবে না, এখন তো সমস্ত কাজ হয়ে গিয়েছে, এখন যাচ্ছি আমি স্নান করতে। যা হবে দেখা যাবে আর কি। তো জলটা ভরে রাখলে টেনশন থেকে মুক্ত থাকি, না হলে মাথায় একটাই চাপ থাকে যে ট্যাঙ্কিটা খালি আছে, এটাই ভাবতে থাকি। তো যাই, ঝটপট করে স্নান করে নিই। স্নান করার পর তারপর তো রান্না বান্না আছেই, আর ফোনটা ততক্ষণ আমি চার্জে বসিয়ে দিই। আমি স্নান করে এসেছি, তারপর পূজা বলেছে আমার জামা কাপড়গুলো একটু নেড়ে দে, আমার আর হাতে সময় নেই, ও ছেলেকে নিয়ে বেরিয়ে পড়বে স্কুলে। তো আমি ভাবলাম ঠিক আছে চলো জামা কাপড়গুলো নেড়ে দিই। একটু আগে দেখলে যে বৃষ্টি পড়ছিল, ফিরে বন্ধ হয়ে গিয়েছে। তো এই হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে একবার বন্ধ হচ্ছে। আর পূজার প্রত্যেক দিন এরকম গাদা গাদা জামা কাপড় বেরোয়, খুবই নোংরা হয় ওর ঘরের জামা কাপড়গুলো। আর আমাদের পুরুবাবু তো খুবই নোংরা করে, আর একবার যেটা নোংরা করে সেটা তো আর পরে না, আর পূজা পড়তেও দেয় না। তো এই কারণে ওর ঘরের জামা কাপড়, বেড কভার এইগুলো বেশি বেশি নোংরা হয়। আর যেহেতু ছোট বাচ্চা থাকে, যে বুঝতেই পারো যে ছোট বাচ্চা থাকলে সমস্ত কিছু এলোমেলো, নোংরাটা একটু বেশি হয়।
তারপর চলে এসেছি রান্নাঘরে, একটু চা করে নিচ্ছি, একটু আদা দিয়েছি আর একটা এলাচ দিয়েছি। এলাচের সেন্টটা আমার দারুণ লাগে চায়ে। আর আদাটা দিয়েছি, গলা বেশ কয়েকদিন ধরে খুসখুস করছে, যার কারণে। তো এখন বোনকে দিয়ে দেবো এই চাটা, আর এই চাটা আমি নিয়ে নেব। আর আজকে চাটা একদম পারফেক্ট হয়েছিল, বেশি হয়েছিল না। 2-1 দিন বেশি হয়ে গেলে না বেশি চা খেতে আর ভালো লাগে না। চায়ের নেশা খুব আছে, কিন্তু খুব বেশি এখন খেতে মন চায় না। হাফ কাপ বা হাফ কাপ থেকে একটু বেশি হলে ঠিক হয়। তো আজকে রান্না করব আমি ভোলা মাছ। ভোলা মাছে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এখন মশলা বেটে নিচ্ছি। এই ভোলা মাছটা কেউ খায় না, আমি খাবো, হাজব্যান্ড খাবে। আর আজকে আমার দেওরের আসার কথা আছে, তো যদি ও আসলেও রাত্রে আসবে। তো যদি ও আসে তাহলে ও খাবে। তো খুব ঝাল দিয়েছি। আমার না ভোলা মাছের ঝালটা একদম ঝাল ঝাল হবে, তবেই কিন্তু ভালো লাগে। যেহেতু বাচ্চা কাচ্চা কেউ খাবে না, তাই মনের মতন করে ঝাল দিয়েছি। আর আজকে ভাবছি যে একটু ইন্ডাকশানে রান্না করব। আর এই স্টিলের কড়াইটা আমি অনলাইন নিয়েছিলাম। কড়াইটা খুব ভালো, খুব সুন্দর কড়াই, আর বেশ ভারীও আছে। ইন্ডাকশানেও রান্না করতে গেলে মাছগুলো লাগে না, কিন্তু আজকে কি করেছি, একসাথে সমস্ত মাছ দিয়ে দিয়েছি, যার কারণে একটু লেগে লেগে গিয়েছিল। না হলে এর আগে আরেকদিন রান্না করেছিলাম এই ইন্ডাকশানে, রুই মাছ রান্না করেছিলাম, একটুও লেগেছিল না, খুব সুন্দর ভাজা হয়েছিল, দারুণ ভাজা হয়েছিল। তো আজকে দেখছি যে ভোলা মাছটা একটু ভেঙে ভেঙে যাচ্ছে। যাই হোক, ভেঙে গেলেও অসুবিধা নেই, খাবোই তো আমরা দুজন। আর যদি দেওর রাত্রে আসে তাহলে ও খাবে। আর আমাদের বাড়িতে নখরা করার মতন কেউই নেই, যে মাছ ভেঙে গেছে বলে কেউ কিছু বলবে বা অন্য কিছু নিয়েও যা খুশি তাই রান্না করি। দেখোই তো যে যা খুশি তাই রান্না করি, কেউ কিন্তু কোনো নখরা করে না। এটাই হচ্ছে সবথেকে বড় শান্তি। যাই হোক, মশলাতে দিয়েছিলাম জিরে, শুকনো লঙ্কা, আদা আর রসুন, এগুলো বেটে নিয়েছিলাম। এখন ফোড়ঙে জিরে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। কয়েকটা আলু কেটে রেখেছি, এর আগে একদিন রান্না করেছিলাম আলু ছাড়া, আজকে আলু দিয়ে রান্না করব। তো আলুটা আমি ভীষণই ভালোবাসি, আমি ডায়েট করি যাই করি না কেন আলুটা একটু খাই আমি, জানো, আলুটা পুরোপুরি বাদ দিতে পারি না। আর আমার আলুটা মনে হয় না যে আমার জন্য অত ক্ষতি করে। আর বেশিরভাগ তো আমি শুকলা দিয়েই রান্না করি, আর শুকলা শুদ্ধ রান্না করলে কিন্তু আলুটা অত ক্ষতি করে না। তো আলুটা মানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আলুটা দিয়ে নাড়াচাড়া দিয়েছি। ভাজা ভাজা হওয়ার পর মশলা, টমেটো এগুলোকে দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর কি জানো, ইন্ডাকশানে না অত সুন্দর কষানো হয় না, যত সুন্দর গ্যাসে বা উনুনে হয় অত সুন্দর এর মধ্যে হয় না, একটু অসুবিধা হয়। তবুও কোনো রকম হয়ে যাচ্ছে এই আর কি। আর আমার এই টেবিলটা একটু ডাউন আছে ওই সাইডে, তো কিছু বসালে একটু বেঁকা হয়ে যায়। আর কড়াইটা তো পুরো নড়ছে, মানে স্লিপ কাটছে, তো বারে বারে ওটাকেই ধরে রাখছি। আর ওইদিকে তো ঝোল দিয়ে দিয়েছি, আর এদিকে একটু গরম মশলা বেটে নিচ্ছি এর মধ্যে দেওয়ার জন্যে। আর গরম মশলাটাও বাটা হয়ে গিয়েছে, শিলপাটা ধুয়ে তারপর রেখে দিলাম। আর মশলা বাটার পর শিলপাটা না ধুলেও ভালো লাগে না, এই কারণে কলপাড়ে নিয়ে গিয়ে ধুয়ে তারপরে রেখে দিয়েছি। লাস্টে তরকারির মধ্যে দিয়েছি গরম মশলা আর একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, বাস রেডি। এরপর রান্না করব আমি ভিন্ডি ভাজা। ভিন্ডি ভাজা আজকে ছোটো বোন যেমন বলেছে সেইভাবেই কিন্তু ভাজবো। তো আজকে আমি করছি রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর ভিন্ডিগুলো লম্বা লম্বা করে কাটছি, এর মধ্যে কয়েকটা আলু কেটে দিয়েছি। তো লবণ হলুদ দিয়ে এইভাবেই ভেজে নেব এই ভিন্ডি ভাজাটা। খেতে কিন্তু দারুণ হয়েছিল, এইভাবে একটু অন্যরকমই স্বাদ লাগছিল, বেশ ভালোই লাগছিল। ইমরানা ইয়াসমিন বুনু কমেন্ট করেছো পূজার টাইটেল দেখে, তাই জিজ্ঞাসা করেছিলাম, কিছু মনে করো না। না না বুনু, কেন মনে করব, তুমি জিজ্ঞাসা করতেই পারো। আর এটা তো তুমি কোনো ভুল কথা বা অন্যায় কথা করোনি, তোমার মনে এসেছে তাই তুমি করেছো। তো আমাদের বাপের বাড়ির টাইটেল হচ্ছে বিশ্বাস, এখানকার টাইটেল হচ্ছে মল্লিক, আর তুমি কাঁঠালের বীজ চেয়েছো। তো আমার কাছে এখনও কিছু বীজ আছে, চাইলে কিন্তু তুমি আসতেই পারো, আমারও কিন্তু খুবই ফেভারেট কাঁঠালের বীজ। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়ার সময় হয়ে গিয়েছে। এই যে ভিন্ডি ভাজা নিয়ে নিয়েছি, আর 2 টুকরো লেবু নিয়ে নিয়েছি। আমি খাওয়ার সময় যদি লেবু থাকে আমি লেবু নিই, লেবুটা আমার খুবই ভালো লাগে। আর সবারই কিন্তু খাওয়ার সাথে একটু স্যালাড তারপরে লেবু এগুলো নিলে ভালোই হয়। আর লেবুটা তো আমার কাছে খুবই ভালো লাগে। আর সাথে ওই যে ঝাল ঝাল মাছের ঝাল নিয়ে নিয়েছি, ভোলা মাছের ঝাল, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, কিন্তু খুব ঝাল হয়েছিল, আমি শুকনো শুকনো করে খেয়েছিলাম। যাই হোক, খেতে খেতে ভিডিওটাও শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। চলো বন্ধুরা, ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।